আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে ইসিজির যে সেকেন্ড ক্লাস, আমি একটু মাইগ্রেটেড ইনস্ট্রাকশন নিয়ে আলোচনা করব। প্রথম ক্লাসে আমি মোটামুটি অ্যারিথমিয়া নিয়ে আলোচনা করেছিলাম, মানে ফাইনাল ইয়ারের ভাইবার জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা। আর আজকে হচ্ছে যে এই পরের সেকশনটুকু আছে সেটা, দ্যাট মিনস অ্যাকুট মাইগ্রেটেড ইনফ্রাকশন। এটাই মেনলি ধরে ইউজুয়ালি দুইটা থাকে, একটা হচ্ছে এমআই ইসিজি, একটা হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ইসিজি। বাট আমি মোটামুটি এমআই সাথে অ্যারিথমিয়া যেগুলো আলোচনা করেছি, দ্যাট মিনস অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ফ্লাটার ভিটিএসভিটি। আর এর সাথে হচ্ছে আনুষঙ্গিক যেসব ব্যাপারগুলো থাকে, সামটাইমস জিজ্ঞাসা করতে পারে, সেগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। So, আচ্ছা, প্রথমের দিকে ইউজুয়ালি তো একটা ইসিজি দেয়, আমি পরে বলতেছি সেটা নিয়ে কথাবার্তা। আমরা একটা আলোচনা শুরু করি যে সামটাইমস কাউকে না কাউকে ধরতে পারে, বাট এটা নিজেদের জানার জন্য ইম্পর্টেন্ট যে আমরা চেস্ট লিড গুলা কোথায় লাগাই। আমরা প্রথম লেকচারে মোটামুটি বেসিক একটু বলেছিলাম, তো সেখানে এখন আর এরকম কিছু বলতে যাচ্ছি না। আমরা লিড সম্পর্কে জানি, যেগুলো হচ্ছে আমাদের চেস্ট লিড, V1 to V6। দেন কিছু লিম লিড আছে, ইউনিপোলার, বাইপোলার। এটা হচ্ছে 1 2 3, একটা লিড, একটা হচ্ছে এভিএল, এভিএফ এন্ড এভিআর, তাই না? বাই দ্য ওয়ে, তো এগুলো কোথায় কিভাবে লাগাই, এটা যদি একটা ইসিজি আমি করতে চাই, এটা স্যাররা সামটাইম শুনতে চাই। ঠিক আছে। আর হচ্ছে একটা ইসিজি মানে কিভাবে আমরা এটা ডেভেলপ করবো, একটা ইসিজি যখন আমাদেরকে দিবে স্যাররা যে ইন্টারপ্রেট ইট, তখন আমরা সেটা কিভাবে বলবো। এটা বলার স্ট্র্যাটেজিটা হচ্ছে আমি প্রথমে দেখতে হবে স্ট্যান্ডার্ডাইজেশন ঠিক আছে কিনা, দেখি 10 মিলিমল নাকি 5 মিলিমিটার, সরি, মিলিমিটার নাকি 5 মিলিমিটার করা। ঠিক আছে। দেন হচ্ছে পেপার স্পিড দেখবেন 25 মিলিমিটার কিনা। দেন রিদম, আর আর ইন্টারভেলটা ঠিক নাকি বেঠিক। হার্ট রেট কাউন্ট করতে বলতে, হার্ট রেট দেখতে হবে। এন্ড ডিফারেন্ট ওয়েভ যেগুলো আছে, পি ওয়েভ, পিয়ার ইন্টারভেল, কিউআর, সিওরএস, যেগুলো আছে নর্মালি আমরা এটা জানি, এটা নিয়ে কথা বলে বলার কিছু নেই। এটা আমরা একটা নর্মাল ইসিজির কথা বলছি, যে একটা নর্মাল ইসিজি কি থাকে, পিওএফ থাকে। দিস ইজ পিওএফ। পিওএফ এর পরে যেটা থাকে সেটা আলটিমেটলি কিউ, বাট কিউ ইউজুয়ালি নর্মাল ইসিজি সবসময় থাকে না। তারপরে হচ্ছে আর, দেন এস, দেন এটা হচ্ছে টি। সো এটা হচ্ছে একটা নর্মাল ইসিজি তে আমরা যেসব ওয়েভ গুলো দেখি সেগুলো, এবং আমরা জানি যে পি ওয়েভ ইন্ডিকেট করে, আর ওয়েভ ইন্ডিকেট করে, এগুলো নর্মালি জেনে নিতে হবে। এখানে ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে জে পয়েন্ট। যে জায়গায় এস ওয়েভ শেষ হয়েছে এবং টি ওয়েভ শুরু হয়েছে, এই পয়েন্টটার নাম হচ্ছে জে পয়েন্ট। এটা কেন ইম্পর্টেন্ট, এটা হচ্ছে যদি এসটি রিপিটেড এমআই হয় তাহলে এই পয়েন্টটাই হচ্ছে উপরের দিক। ঠিক আছে। দেখা গেল যে আর এই পয়েন্টটা উপরের দিকে, এই যে পয়েন্টটা, যে পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে এরকম ভাবে উপরের দিকে উঠে যায়। এটা এরকম হয়, যদি আমি একটু আঁকি, এরকম হয়েছে। ঠিক আছে, এই যে পয়েন্ট উপরের দিকে উঠে যায় অ্যাসিডিক লাইন থেকে। তো এটা সম্পর্কে একটু জানাটা ইম্পর্টেন্ট। এন্ড আনুষঙ্গিক ভাবে যেটা জানতে হবে যে পিআর ইন্টারভ্যাল, পিপিআর। আর আমরা জানি যে পিআর কি, পিআর ইন্টারভ্যাল হচ্ছে বিগিনিং অফ পি এন্ড বিগিনিং অফ আর, দিস ইজ কল পিআর ইন্টারভ্যাল। এটা হার্ড ব্লক যখন পড়বো এ সময় মানে কাজে লাগে। একইভাবে পিপি ইন্টারভ্যাল, এখান থেকে শুরু করে আর একটা পি এর যে রিজনটা আছে সেটা পিপি। আর আর ইন্টারভ্যাল বলতে বোঝায় যে দুইটা আর এর মধ্যবর্তী যে দূরত্ব। তো সেখানে একটা আর আছে, এখানে আর একটা আর হবে, তাই না? এই দুইটা আর এর যে মধ্যবর্তী দূরত্ব, এটাকে বলা হয় আর আর ইন্টারভ্যাল। আর কিউটি হচ্ছে বিগিনিং অফ কিউ এন্ড দ্য এন্ড অফ পি, এটাকে বলা হচ্ছে কিউটি ইন্টারভ্যাল। এগুলোর আলাদা আলাদা গুরুত্ব আছে, বাট আমরা মেইনলি যে ব্যাপারটা নিয়ে জানবো একটা হচ্ছে পিআর, আর আর, কিউটি এবং এসটি সেগমেন্ট। এসটি সেগমেন্ট আমাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে ডিস্টেন্স ফ্রম দ্য এন্ড অফ কিউআরএস কমপ্লেক্স, কিউআরএস কমপ্লেক্স থেকে শুরু করে বিগিনিং অফ টি, এই যে জায়গাটুকু, এই জায়গাটুকু বলতেছে এসটি সেগমেন্ট। এই জায়গাটুকু ইউজুয়ালি এমআই এর ক্ষেত্রে যদি সেটা ট্রান্সমোলার এমআই হয় তাহলে উপরের দিকে উঠে যায়। হ্যাঁ। তো আমরা সিস্টেমিক অ্যাপ্রোচের ক্ষেত্রে এটা জানবো যে প্রথমে একটা ইসিজি যদি দেয় তাহলে প্রথমে দেখতে হবে যে স্ট্যান্ডার্ডাইজেশন ঠিক আছে কিনা, এই বিয়ারটা কোন দিকে, দেন রেট রিদম রেগুলার নাকি ইরেগুলার, এক্সিসটা দেখবো, পিও অ্যাবনর্মালিটি আছে কিনা, মানে পিও আছে নাকি নাই, থাকলে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা। পিয়ার ইন্টারভেল, কারণ পিয়ার ইন্টারভেলটা আমরা বলছিলাম যে হার্ট ব্লক বোঝার জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট। এসটি সেগমেন্টটা দেখতে হবে কেন, যে এসটি রিপিটেড এমআই কিনা বা এসটি ডিপ্রেশন আছে কিনা। আদার ফাইন্ডিংস এর ভিতরে হাইপারট্রফি এন্ড বান্ডল ব্রাঞ্চ ব্লক আছে। বাই দ্য ওয়ে, হার্ট রেটের ক্যালকুলেশনটা আমি আসলে এগুলো আনুষঙ্গিক ব্যাপারগুলো একটু বলে দিচ্ছি যাতে সহজ হয়। হার্ট রেটের ব্যাপার যেটা আমরা জানি, আমরা সবাই অনেক আগে থেকে ফিজিওলজি পড়ে আসছি, যে আর আর ইন্টারভেল যেটা আছে, এটা একটা আর, এটা একটা আর, এর মাঝখানে অনেকগুলো লার্জ স্কোয়ার থাকে আর অনেকগুলো স্মল স্কোয়ার থাকে, পাঁচটা। তো যদি প্রতিটা
লার্জ স্কোয়ারে 5টা করে হচ্ছে স্মল স্কোয়ার থেকে। তো আমি যদি স্মল স্কোয়ার গুনি এখান থেকে এ পর্যন্ত, তাহলে হচ্ছে 1500 দিয়ে ভাগ করতে হবে যতগুলো আছে আর আর স্মল স্কোয়ার। আর যদি লার্জ স্কোয়ার গুনি তাহলে হচ্ছে, যদি এখানে ধরি 1 2 3 4 5, 5টা, তাহলে এটা হচ্ছে 300/5। আর এটাকে যদি আমি স্মল স্কোয়ার ধরে ধরি তাহলে 1500 কত, 1 2 3 4 5, 25, এরকম এইভাবে চিন্তা করতে হবে, ঠিক আছে। তো এইভাবে যদি হার্ট রেটটা মানে রিদম রেগুলার থাকে, আর আর ইন্টারভ্যালটা রেগুলার থাকে, তাহলে এইভাবে কাউন্ট করতে হবে হার্ট রেট। আর আমরা হচ্ছে রিদম যদি ইরেগুলার হয় তাহলে মনে করেন এরকম রিদম, সরি, রিদম ঠিক নাই, দেখেন এটা থেকে এটা ডিস্টেন্স, এটা থেকে এটা ডিস্টেন্স, এটা থেকে এটা ডিস্টেন্স কত ঠিক নাই। সেক্ষেত্রে যেটা করতে হবে, যেরকম 6টা আর আর ইন্টারভ্যাল নিবেন, ঠিক আছে, 6টা মানে আই মিন 30টা লার্জ স্কয়ার নিতে হয়, ঠিক আছে, মানে 6 সেকেন্ড করতে হয়, দেন সেটাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, ঠিক আছে। কারণ এটা আসলে ব্যাখ্যা করা যায় এভাবে যে আপনি যদি 6টা লার্জ স্কয়ার নেন, আই মিন 30টা লার্জ স্কয়ার নেন, সেটা ইন্ডিকেট করে 6 সেকেন্ড। তো আমার লাগবে 1 মিনিটে, তাই না, আমার লাগবে 1 মিনিটে। তো 1 মিনিটে যদি আমি 6 সেকেন্ডের সাথে 10 গুণ করে দিই তাহলে আলটিমেটলি আমার 1 মিনিটে চলে আসবে সহজ হিসাব। সো যদি ইরেগুলার থাকে তাহলে হচ্ছে আমাকে 30টা লার্জ স্কোয়ারের যতগুলা আহ, আমার স্কোয়ার আছে সেটা কাউন্ট করতে হবে, ঠিক আছে, দেন সেটাকে হচ্ছে 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 30 লার্জ স্কোয়ার কি ইন্ডিকেট করতেছে, এটা ইন্ডিকেট করতেছে আমাদের 6 সেকেন্ড, বিকজ আমরা পেপার স্পিড সম্পর্কে জানি যে একটা একটা স্মল স্কোয়ার 0.04 সেকেন্ড, সো আলটিমেটলি একটা লার্জ স্কোয়ার হচ্ছে 2 সেকেন্ড। তো একটা লার্জ স্কোয়ার যদি 2 সেকেন্ড হয়, একইভাবে আপনি যদি আহ একটা দেখেন যে 5টা লার্জ স্কোয়ার 5 সেকেন্ড, 1 সেকেন্ড, বাংলা হিসাব যে 25টা স্মল স্কোয়ার মানে 1 সেকেন্ড, বা 5টা লার্জ স্কোয়ার মানে হচ্ছে আপনার 1 সেকেন্ড। সো আমি যদি এখন 30টা লার্জ স্কোয়ার নিই, তাহলে একটা লার্জ স্কোয়ার মানে হচ্ছে, সরি, 5টা লার্জ স্কোয়ার মানে 1 সেকেন্ড। তাহলে যদি আমি এখন 30টা নেই তাহলে কত, কয়টা হবে, 5 6, 5 6 30 মানে হচ্ছে 6 সেকেন্ড। আর 6 সেকেন্ডের সাথে 10 গুণ করলে 60 সেকেন্ড, মানে 60 সেকেন্ড বলতে এক এক মিনিট, 1 মিনিট আমার যেটা দরকার সেটা, তাহলে এভাবে বের করবো আমরা। তো আমাদের মানে আমি এটা বলছি কেন, যে আমরা যখন দেখবো যে দেখার পরে হার্ট রেটটা অনেক সময় স্যাররা কাউন্ট করতে পারে, তখন আপনি এটা এভাবে কাউন্ট করবেন যে স্মল স্কোয়ার লার্জ স্কোয়ার এইভাবে রেগুলার রিদম, মানে আই মিন রেগুলার রিদম হলে 1500 স্মল স্কোয়ার, আর ইরেগুলার হলো হচ্ছে যে 30টা লার্জ স্কোয়ারে যতটুকু আপনি আর আর ইন্টারভ্যাল পাবেন সেটাকে 10 দিয়ে গুণ করবেন। এটা আরো অনেক ভাবে ব্যাখ্যা করা যায়। 6 সেকেন্ড না নিয়ে আপনি 5 সেকেন্ড করে দেন সেটা 12 দিয়ে গুণ করেন, সেটা হবে মজা হবে। আমাদের কাছে এটা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, তাই না? আচ্ছা, আমাদের মেইন টপিক হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের ক্ষেত্রে এখানে টাইমটা কি দেখা যায়? টাইমটা দেখতে পাচ্ছি না, বাই দ্য ওয়ে। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন আলোচনা করি। ইউজুয়ালি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন দুই রকম হতে পারে, একটা হচ্ছে একটা হচ্ছে স্টেডি এলিভেটেড এমআই, স্টেডি ডিপ্রেশন, টিউব ইনভার্সন, তিনটা জিনিস, তাই না? তো স্টেডি ডিভিশন থেকে কি বোঝায়, স্টেডি ডিভিশন ইউজুয়ালি যে নর্মাল আমাদের লিড গুলো আছে যেগুলো হচ্ছে পায়ের দিকে লাগানো থাকে, লিমলিটস, লিমলিটস যদি 1 মিনিটের উপরে ওঠে, চেস্ট যদি 2 মিনিটের উপরে ওঠে, তাহলে এটাকে বলবো এসটি সেগমেন্ট ডিভিশন। একইভাবে এসটি সেগমেন্ট ডিপ্রেশন হচ্ছে মোর দ্যান 1 মিলিমিটার নিচে যদি নেমে যায় তাহলে এটাকে বলে এসটি সেগমেন্ট ডিপ্রেশন। আর টিউব ইনভার্সন আমরা জানি যেটা ইসকিমিয়া ইন্ডিকেট করে, ইসকিমিয়া মানে হচ্ছে ক্রাইম, টিউব ইনভার্সন থেকে ইন্ডিকেট করে প্রথমে যখন আমাদের কাছে রোগীর আনস্টেবল এনজিনে বুকে ব্যথা নিয়ে আসে বা হাতের কোনো ইসকিমিক চেঞ্জ থাকে, তখন দেখা যায় টিউব ইনভার্সন থাকে। আর ইনফ্রাকশন হলে এসটি সেগমেন্ট এলিভেশন থাকে, নেক্রোসিস হয়ে গেলে দেন কিউ ওয়েভ আসে। তো একটা রোগী যদি অ্যাকুট এমআই নিয়ে আসে, তো তাহলে তার আলটিমেটলি প্রথম দিকে এসটি সেগমেন্ট এলিভেশন হয়, সাথে মানে প্রথম দিকে টিও ওয়েভটা বড় হয়, প্রথমে ইনভার্সন থাকে দেন উঁচু হতে থাকে, দেন এসটি সেগমেন্ট আলটিমেটলি পাওয়া যায়। আমরা আলটিমেটলি যখন এটাকে আমরা বলি ওল্ড এমআই, আস্তে 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 দেখা যায় তার কিউ ওয়েভটা ডেভেলপ করে। বাই দ্য ওয়ে, এই অ্যাকুট ফাইন্ডিংটা ইম্পর্টেন্ট যে এসটি সেগমেন্ট এলিভেশন হবে, প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ হবে এবং টিও ওয়েভ ইনভার্সন হবে, এটা চলতে থাকে। দেখেন দিস ইজ নর্মাল বিফোর ইসকিমিয়া। কিছুক্ষণ পর যখন হলো তখন এই আলটিমেট এটাকে বলা হাইপার অ্যাকুট টি, মানে একটা হাইপার অ্যাকুট দুইটা ডিডি, একটা হচ্ছে
নিউ অনসেট অফ এমআই, যে এখন একটা এমআই হবে অথবা হাইপার ক্যালেমিয়া, ঠিক আছে। এবং কিছুক্ষণ পর দেখেন এস এ সেগমেন্ট, এই পয়েন্ট আমি বলেছিলাম না, যেখানে যে শেষ এবং টি শুরু সেটাকে বলছে যে পয়েন্ট, যে পয়েন্ট উপরে উঠতেছে, যে পয়েন্ট উপরে উঠছে। সো আলটিমেটলি এই তো আমরা দেখলাম, তাই না? দেখেন এসটি সেগমেন্ট উপরে উঠে গেছে, কিউ ওয়েভ ইনভার্সন, প্যাথোলজিক্যাল কিউ ডেভেলপ করতেছে। এখানে কিন্তু কোনো কিউ নেই, কিউ নেই, কিন্তু আস্তে আস্তে দেখেন কিউ ডেভেলপ করতেছে। সো এটাই বলতে চাচ্ছি যে এসটি সেগমেন্ট এলিভেশন হলো, প্যাথোলজিক্যাল কিউ ডেভেলপ করলো, এবং কিউ ওয়েভটা ইনভার্সন হলো। এটা হচ্ছে অ্যাকুট এমআই। বাট এই অ্যাকুট এমআই সবসময় আমরা সাথে সাথেই দেখা গেল যে প্যাথোলজিক্যাল কিউ বা কিউ ওয়েভ পাই না। সো প্রথমে যেটা পাই সেটা হচ্ছে এসটি সেগমেন্ট এলিভেশন, এবং এসটি সেগমেন্ট এলিভেশনটা কনসার্নিং একটা ইস্যু। একটা রোগীর বুকের ব্যথা নিয়ে আসলে, বয়স যদি বেশি হয়, হাইপারটেনসিভ ডায়াবেটিক হয়, এটা ইসিজি করাতে হবে, হ্যাঁ। আর ওল্ড এমআই তাহলে কি, দেখেন এই যে ফিচারটা সে ওল্ড এমআই, তাহলে কি প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ পাচ্ছেন, কিউ ওয়েভটা আস্তে 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 নর্মাল হয়ে যাবে 2 একদিন পর, হ্যাঁ। আর এসটি সেগমেন্টটা বেস লাইনে চলে আসবে। বাই দ্য ওয়ে, যেটা ইম্পর্টেন্ট, এটা খুব জানা ইম্পর্টেন্ট যে আমরা কোন লিড কে কোন দিক ইন্ডিকেট করে, লিড গুলো কি কি ইন্ডিকেট করে। আমরা জানি আমাদের যে একটা মাথার মধ্যে রাখতে হবে, সেটা বলে দিই। ইনফিরিয়র লিড আমাদের যেগুলো আসে, একটা হচ্ছে ইনফিরিয়র লিড, ভেরি মাচ ইম্পর্টেন্ট। 2, 3 এভিএফ, এফ ফর ফুড, ফুড ফর ইনফিরিয়র, ঠিক আছে। আর 2, 3, 2, 3 এভিএফ। এটা ছবি দেখলে বোঝানো যায় আসলে 2, 3 এভিএফ। তো ইয়া থেকে দেখেন, এটা সিরিজ ছিল, এ দেখেন ইনফিরিয়র অ্যাসপেক্ট অফ দ্য হার্ট, এ দেখেন 2 and 3 and AVF, ঠিক আছে। আমরা ইউজুয়ালি হার্টের লিড গুলোকে এইভাবে বসাই, এইভাবে চিন্তা করি। 2, 3 AVF কোন সাইডে আছে, ইনফিরিয়র সাইডে আছে। সো দ্যার ইনফিরিয়র অ্যাসপেক্ট অফ দ্য হার্ট। এন্ড 1 and AVF, এটা হচ্ছে হাই ল্যাটারাল, এগুলো হাই ল্যাটারাল সাইডে আছে, ঠিক আছে। আর ভিআর তো আলটিমেটলি রাইট সাইডে আছে। So এটা একটু মাথার মধ্যে রাখবেন। এখন যদি আমি এই লিড গুলোর কথা চিন্তা করি, তাহলে কি বলবো, যে 2, 3 AVF এর সাথে যদি AVL এবং 1 চিন্তা করি, তাহলে এটা হচ্ছে ইন্ট্রোল্যাটারাল। সো এটা হচ্ছে ইনফিরিয়র, এটা হচ্ছে হাই ল্যাটারাল। আর এগুলো যদি চিন্তা করি সবগুলো একসাথে, তাহলে এটাকে বলতেছে ইন্ট্রোল্যাটারাল। আচ্ছা, তো সামনের দিকে যাই। এটা তাহলে দেখেন ইনফ্রারেড লিডের কথা শেষ। এক্সটেন্সিভ এন্ট্রি হচ্ছে ভি 1 থেকে ভি 6। এটা হচ্ছে একটা ফিগার দিয়ে রাখলে ভালো হতো, যে ভি 1 থেকে, যে ভি 1 থেকে ভি 1, ভি 2, ভি 3, ভি 4, ভি 5, ভি 6। এবং এই ভি 5, ভি 6টা একটু ল্যাটারালি থাকে। ওই জন্য আমরা যদি হাই ল্যাটারাল বলতে চাই, তখন অনেক সময় বলা হয় যে 1 AVL এর সাথে ভি 5, ভি 6, ঠিক আছে। অ্যান্ট্রোসেপ্টাল হচ্ছে ভি 1 থেকে ভি 4, অনেক বই লেখা ভি 3। আর ল্যাটারাল এমআই আমরা যেটা বললাম, দেখেন ভি 1, যেটা বলছিলাম যে ভি 5, ভি 6 এর সাথে 1 AVL, এটাকে বলা হয় ল্যাটারাল এমআই। আর হাই ল্যাটারাল কোনটা বললাম, 1 এবং এভিএল যদি বলি, তাহলে সেটাকে বলি হাই ল্যাটারাল। আর অ্যান্ট্রো ল্যাটারাল কোনটা, ভি 1 থেকে ভি 6 সাথে হচ্ছে আপনার 1 AVL যদি থাকে, ঠিক আছে। রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন আমরা এটা ইনফ্রা এমআই হলে দেখি শুধু, আদারওয়াইজ দেখি না। সো আমাদের কয়েকটা জিনিস জানতে হবে, এটা হচ্ছে ইনফ্রা এমআই আমরা জানলাম। আর ভি 1 থেকে ভি 6 টা কথা আছে যে ভি 1 থেকে ভি 6 কে ইউজুয়ালি বলা হয় অ্যান্ট্রো এমআই, ঠিক আছে, বা এক্সটেন্সিভ অ্যান্ট্রো এমআই। অথবা সামটাইমস যেটা বলে যে ভি 1 থেকে ভি 6 এর সাথে যদি কোনো কারণে ল্যাটারাল নিউরো চেঞ্জ থাকে, তাহলে তাকে এক্সটেন্সিভ অ্যান্ট্রো এমআই বলে। মানে যেটাকে আমরা বলতেছিলাম যে অ্যান্ট্রো ল্যাটারাল এমআই, যেটা বলতেছিলাম এই এমআই কে অনেক সময় এক্সটেন্সিভ অ্যান্ট্রো এমআই বলা হয়। ইন্ট্রো এমআই 2, 3 এভিএফ, এক্সটেন্সিভ অ্যান্ট্রো ভি 1, 2, ভি 6, অ্যান্ট্রোসেপ্টাল ভি 1, 2, ভি 3, ল্যাটারাল এমআই হচ্ছে ভি 5, ভি 6 এর সাথে 1 AVL। আর শুধু যদি 1 AVL হয় তাহলে হাই ল্যাটারাল। আর অ্যান্ট্রো ল্যাটারাল কথা অলরেডি আমরা বলেছি। আর সাব এন্ডোকার্ডিয়াল এমআই, যেটা এখানে টিউব ইনভার্সন থাকে, ঠিক আছে। সাব এন্ডোকার্ডিয়াল এমআই তে ট্রান্সমোরাল, মানে সম্পূর্ণ হার্টের যে ব্লাড ভেসেল, মানে ওয়ালটা আছে সেটা নষ্ট হয় না, শুধু ট্রান্সমোরাল রিজিয়ন, সরি মানে সাব এন্ডোকার্ডিয়াল সেকশনটা নষ্ট হয়, কারণ আলটিমেটলি সিমেট্রিক্যাল টিউব ইনভার্সন বা ডিপ্রেশন পাওয়া যায়, হ্যাঁ? আর পোস্টেরিয়র এমআই টা হচ্ছে ভি 1, ভি 2 তে অ্যাকচুয়ালি উল্টো স্টেলিভেশন থাকে। মানে আমরা আগাই যে এটা যেটা হয় যে একটা প্লাগ থাকে, তাই না? একটা প্লাগ ডিসরাপশন হয়, থ্রম্বাই ফর্মেশন, প্লাগ থাকে, সেটা আলটিমেটলি ডিসরাপশন হয়, সেটা থ্রম্বাস ফর্মেশন হয়, একুট কার্ডিয়াক ইসকেমিয়া করে। তো কার্ডিয়াক ইসকেমিয়া যদি করে, বুকের ব্যথা রোগী নিয়ে আসবে, বুকের ব্যথা নিয়ে আসলে আমরা একটা ইসিজি করাবো। ইসিজি করার পর যদি দেখি যে কোনো প্রকার স্টেলিভেশন নেই, বায়োমার্কার গুলো এলিভেটেড না, তাহলে আনস্টেবল হচ্ছে। বাট স্টেলিভেশন নাই কিন্তু বায়োমার্কার গুলো বেড়ে গেছে, তাহলে এটা নন স্টেলিভেটেড। আর যদি স্টেলিভেশন থাকে, তাহলে তো আমরা বলবো যে স্টেলিভেটেড এবং এক্ষেত্রে রোগীকে থ্রম্বোলাইসিস বা ফিব্রিনোলাইটিস করতে হবে, পিসিআই করতে হবে, সময়ের উপর ডিপেন্ড করে, হ্যাঁ। এখানে মোটামুটি এগুলো একটু প্যাথোফিজিওলজি আছে, একটু দেখে নেবেন। আমি অলরেডি এগুলো আলোচনা করেছি যে হোয়াট ইজ ইসকেমিয়া, হোয়াট ইজ ইনজুরি, হোয়াট ইজ ইনফেকশন, এবং কোনটার কারণে কি কি হয়। উম, এখন আমরা মেইন টপিকস আসি, যে আমাদের স্টেলিভেশনটা 2 রকম হতে পারে, হ্যাঁ। এটা হচ্ছে এরকম আসতে থাকে, ঠিক আছে। এটা হচ্ছে কনকেভিটি আপওয়ার্ড, ঠিক আছে, কনকেভিটি আপওয়ার্ড।
আর এটা হচ্ছে কনভেক্সিটি আপওয়ার্ড। এটা হাসি না, হাসি মানে একটু কম খারাপ, তাই না? এটা হচ্ছে পেরিকার্ডাইটিস। এই পেরিকার্ডাইটিস হচ্ছে কনকেভিটি আপওয়ার্ড হয়, আর কনভেক্সিটি আপওয়ার্ড হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফেকশন। বাই দ্য ওয়ে, পেরিকার্ডাইটিস এর রিসিভ দেওয়ার সম্ভাবনা খুবই কম, বাট স্যার একটু জিজ্ঞাসা করতে পারে। পেরিকার্ডাইটিস এর মেইন যেটা ফাইন্ডিং সেটা হচ্ছে যে পিয়ার সেগমেন্ট স্লপিং থাকে, পিয়ার সেগমেন্ট ডিপ্রেশন থাকে, ঠিক আছে? পিয়ার সেগমেন্ট একটা স্লপ থাকে, পিয়ার ডিপ্রেশন ভেরি মাচ ইম্পর্টেন্ট। এটা একটা মানে প্যাথোজেনেমিক ফাইন্ডিং বলতে পারে। আর যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আপনার এসটি সেগমেন্টটা এরকম এমন, ঠিক আছে? এসটি সেগমেন্ট, এসটি সেগমেন্ট এমন। এখন ইসিজি ফাইন্ডিং এর ক্ষেত্রে পি সেগমেন্ট ইউজুয়ালি দুইটাতে ডিপ্রেশন, মানে মোস্ট কমনলি যেটা ডিপ্রেশন থাকে সেটা হচ্ছে অ্যাকুট পেরিকার্ডিটিস। কিউএফ অ্যাবসেন্ট থাকবে, আর আমরা জানি যে অ্যাকুট মাইগ্রেন ইনফেকশন তিনটা জিনিস অবশ্যই থাকবে, একটা হচ্ছে স্টিরিওশন, কিউএফ অবশ্যই থাকবে, এবং হচ্ছে টিওএফ ইনভার্সন থাকবে, ঠিক আছে? বাট এখানে মেইন যেটা ফাইন্ডিং সেটা হচ্ছে পিয়ার ডিপ্রেশন এবং কনকেভিটি আপওয়ার্ড থাকে অ্যাকুট পেরিকার্ডিটিস। এটা কনকেভিটি আপওয়ার্ড, এখানে কিন্তু যে পয়েন্টটা উঠেছে বাট এইভাবে উঠছে, তাই না? আর এখানে এইভাবে উঠছে, so এটা কনভেক্সিটি আপওয়ার্ড। আমাদের মেইন টার্গেট হচ্ছে, এটা নিয়ে অলরেডি বলা হয়েছে যে এটা কিন্তু প্যাথোফিজিওলজিক্যালি ব্যাখ্যা করা যায়, এই ভেক্টর দিয়ে কোন দিয়ে ব্যাখ্যা করা যায় যে যদি সাবইন্ডোকার্ডিয়াল এমআই হয় তাহলে কেন স্টেজ ডিপ্রেশন হয়, আর কেন স্টেজ এলিভেশন যদি ট্রান্সমোরাল হয়, এটা আমি অলরেডি বেসিক ক্লাসে ব্যাখ্যা করেছি। আচ্ছা, আর যদি স্টেজ এলিভেশন হয় তাহলে দেখেন যে পয়েন্ট তো একবারে উপরের দিকে রয়ে গেছে, যে পয়েন্ট উপরের দিকে গেছে না, এটা আলটিমেটলি এন্ট্রোএমা বা এক্সটেন্সিভ এন্ট্রো বলতে পারেন। ভিজন থেকে বেসিক সব জায়গায় উঠেছে, এখানে একটু একটু অতটা সিগনিফিকেন্ট না, বাট যেহেতু সবগুলো লিডে আছে রেসিপ্রোকাল, আই মিন মানে কনকমিটেন্ট লিডে আছে, সুতরাং এটা আমাদের চিন্তা করতে হবে। আচ্ছা, আমি অলরেডি যেগুলো এতক্ষণ বলেছি, এলিভেশন অফ এসটি সেগমেন্ট বা ইনভার্টেড টিউব, প্যাথোলজিক্যাল কিউএফ, সেগুলো ক্রাইটেরিয়া একটা ইসিজি কে ব্যাখ্যা করার জন্য। এখানে দেখেন এরকম একটা ইসিজি দিয়ে আপনাকে বলবে ইন্টারপ্রেট ইট, দেখেন আপনি কি বলবেন। So, এটা বলতে হবে যে দিস ইজ 12 ইসিজি ট্রেসিং শোয়িং, এটা বলতে পারেন যে প্রথমে যেভাবে বলা হয় যে পিওএব ইজ প্রেজেন্ট, হার্ট রেট এত, বা হচ্ছে রিদম ইজ রেগুলার, হার্ট রেট এত, এন্ড পিওএব ইজ প্রেজেন্ট। এন্ড প্যাথোলজিক্যাল ফাইন্ডিং এর মধ্যে আপনি বলবেন যে ST segment elevation present in 2, 3 AVF. Diagnosis is my diagnosis is inferior, ঠিক আছে? ইনফেরিয়র স্কিং এবং ইনফেরিয়র ইনফেকশন। দেন স্যাররা নেক্সট কোশ্চেন করে যে ইনফেরিয়র ইনফেকশন সবচেয়ে ইম্পর্টেন্ট কিছু একটা কমপ্লিকেশন হচ্ছে ইনফেরিয়র ভমিটিং সবচেয়ে বেশি হয়, ঠিক আছে? ভমিটিং এন্ড ব্র্যাডিকার্ডিয়া হওয়ার সম্ভাবনা থাকে, কারণ হার্টের যে ইনফেরিয়র ওয়ালের সাপ্লাই দেওয়া হচ্ছে রাইট করোনারি আর্টারি, একইভাবে রাইট করোনারি আর্টারি সাপ্লাই দেয় এসএনওডে। তো যদি কোনো কারণে রাইট করোনারি আর্টারি ব্লক হয় তাহলে ইনফেরিয়র ওয়াল এমআই হবে, সাথে এসএনওডে মোটামুটি সাপ্লাই কমে যাবে, ওই কারণে রোগীরা ব্র্যাডিকার্ডিয়া নিয়ে আসে। মানে এখানে মানে আলটিমেটলি যে সিমটমস থাকে এটা হচ্ছে ভমিটিং হওয়ার সম্ভাবনা বেশি থাকে, হ্যাঁ? আর হচ্ছে এখান থেকে কার্ডিওজেনিক হওয়ার সম্ভাবনাটা একটু কম, বিকজ হার্টের ইনফেরিয়র ওয়াল একটা রিজনে সাপ্লাই মানে ইয়ে হয়তো আলটিমেটলি ওইভাবে কার্ডিওজেনিক শক হওয়ার সম্ভাবনা কম, বাট হবে না এমনটা না। এখানে যেটা হয় রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন হওয়ার সম্ভাবনা থাকে, এবং রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন হলে রোগীকে মরফিন দেওয়া যাবে না, এবং রোগীকে অবশ্যই তখন তার হার্ট ফেলিয়ার হলেও তাকে পর্যাপ্ত পরিমাণ স্যালাইন দিতে হবে, ঠিক আছে? এটা নিয়ে অত ভিতরে যায় না। আর হচ্ছে অ্যান্ড্রোস্যাফিলারি ল্যাটারাল ইমাজ, দেখেন আপনি যে V1 থেকে V6, এই যে আলটিমেটলি এখান থেকে ওঠা শুরু করছে V3, V4, V5, V6, দেখেন কত সুন্দরভাবে উঠছে। মানে যে পয়েন্টটা কিন্তু অনেক উপরে উঠে গেছে, যে পয়েন্টটা উপরের দিকে উঠে গেছে অ্যান্ট্রোল্যাটারাল ইমাজ। অ্যান্ট্রোল্যাটারাল কেন বললাম? এদিকে অ্যান্ট্রোলার লিড এবং এদিকে হচ্ছে ল্যাটারাল লিড, এবং ল্যাটারাল লিড এই এটা খুব সুন্দর বোঝা যায়। আপনাকে কখনো পেরিকার্ডিটিস দিবে না, তো পেরিকার্ডিটিস এর সাথে কনফিউজ হওয়ার কোনো কারণ নেই, জাস্ট জিজ্ঞাসা করতে পারে। এখন দেখেন এই যে 3 নাম্বার এবং এভিএফ, এগুলোতে কিন্তু কি চেঞ্জ? ডিপ্রেশন, এগুলো বলে রিসিপ্রোকাল চেঞ্জ। হার্টের যদি একদিক দিয়ে চাপ দেন তাহলে অন্যদিকে কি হবে? টান পড়বে, এটা হচ্ছে কথা। সো আলটিমেটলি যখন এইদিকে টান পড়ছে এদিকে, তখন আলটিমেটলি চেঞ্জ কিছু আসছে, মানে এদিকেও কিছু রক্তের পরিমাণ কমে গেছে, এটা ইন্ডিকেট করতেছে। সো অ্যান্ট্রোল্যাটারাল এমআই খুব মানে লেস কমনলি দেয়, বাট দিলেও এটাকে অ্যান্ট্রোল্যাটারাল এমআই বা এক্সটেন্সিভ এমআই বলা যায়। হুম, সেক্ষেত্রে আমাকে বলতে হবে যে দিস ইজ এ 12 ফিট ইসিজি ট্রেসিং শোয়িং হচ্ছে এই তো আর কি ইসিজি showing কি যে টিউব ইজ প্রেজেন্ট, রিদম ইজ রেগুলার, হার্ট রেট কত 1, 2, 3, 4 আপনি হিসাব করে বলবেন। অ্যান্ড ফাইন্ডিংস এর মধ্যে বলবেন V3 থেকে V4 পর্যন্ত এসটি সেগমেন্ট এলিভেশন as well as 1 AVL. So my diagnosis is extensive intraMI অথবা intralateral MI. Then intralateral MI থেকে মোস্ট কমন কার্ডিয়াক কমপ্লিকেশন কি কি হতে পারে? ভেরি মাচ ইম্পর্টেন্ট স্যার, দেখো এই কোশ্চেন, কার্ডিয়াক শক, অ্যারিথমিয়া হয়, কোন কোন অ্যারিথমিয়া কমন? 4টা অ্যারিথমিয়া লেখা আছে কমন, দেখবেন ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, লাইফ থ্রেটেনিং অ্যারিথমিয়া, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, অ্যাট্রিয়াল ট্রাকিকার্ডিয়া, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, ভেন্ট্রিকুলার ট্রাকিকার্ডিয়া, এগুলো হয়। তারপর কিছু কমপ্লিকেশন আছে, আমি অলরেডি এগুলো বলেছিলাম, যে ডেজার্ট সিনড্রোম কখন হবে, বা পোস্ট এমআই পেরিকার্ডিটিস কখন হচ্ছে, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট কতদিন পরে হয়,
একটু জেনে যাবেন। আহ, তারপর এখানে দেখেন দেখেন আলটিমেটলি এগুলো কিন্তু মানে এক 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 মিলিমিটার উঠলেই কিন্তু এটা স্টেবিলাইজেশন। দেখেন এখানে উঠেছে 2 3 ABI চেঞ্জ আছে। সো আলটিমেটলি এটা লেখা আছে সাইনাস রিদম রেট, লেখা আছে নর্মাল এক্সিস, স্মল কিউ ওয়েভ ইন রেড ট্রি এন্ড এক্সিস সেগমেন্ট এলিভেশন 3 ABS। সো আলটিমেটলি এটা আমরা বলতে পারি যে অ্যাকুট ইনফিউরিয়ামাই। এন্ড ওল্ড ইনফিউরিয়ামাই কিভাবে বুঝলাম, দেখেন এটা ওল্ড ইনফিউরিয়ামাই ইউজুয়ালি দেয় না, বাট সামটাইম কিউ ওয়েভ যদি থাকে সেক্ষেত্রে দেখেন এখানে সুন্দর কিউ ওয়েভ দেখা যায়, এখানে সুন্দর কিউ ওয়েভ দেখা যায়। হুম, এটা থেকে বলতে পারেন যে ওল্ড ইনফিউরিয়ামাই। আমরা মোটামুটি এটা নিয়ে আলোচনা করেছি। So, আমাদের ইউজুয়ালি পরীক্ষাতে যেটা যায় একটা হচ্ছে ইনফিউরিয়ামাই, ইনফিউরিয়াবিলিটি দেয়, একটা হচ্ছে এন্ট্রোএমআই বা এক্সটেন্সিভ এন্ট্রোএমআই। আর পোস্ট্রিয়ামাই যদি দেয়, পোস্ট্রিয়ামাই বোঝার উপায় হচ্ছে যে হার্টকে যদি উল্টায় দেয়, এই যে এটা হচ্ছে স্টিলিভিশন না, জাস্ট হার্টকে আপনি উল্টাই দিলে যেটা হবে সেটা হচ্ছে পোস্ট্রিয়ামাই। দ্যাট মিনস পোস্ট্রিয়ামাইটা এরকম ফাইন্ডিং, মানে উল্টো স্টিলিভিশন। ঠিক আছে, এটাই হচ্ছে পোস্ট্রিয়ামাই ফাইন্ডিং। এখানে আমার কাছে ছবি নেই, একটু গুগল থেকে দেখে নিতে হবে। বাই দ্য ওয়ে, এটুকুই আসে পরীক্ষার মধ্যে, হ্যাঁ। সো একটা অ্যাপ্রোচ কিরকম হয়, একটা রোগী যদি চেস্ট পেন নিয়ে আসে, সাসপেক্টেড কার্ডিয়াক পেন বা অরিজিন চিন্তা করলে ইসিজি করবে, অলরেডি বলেছি। এসিজিতে স্টেলিভিশন থাকলে তো হলোই। আর যদি স্টেলিভিশন না আসে তাহলে আমাকে প্রোপনিন আই করে দেখতে হবে। প্রোপনিন আই নেগেটিভ আসলে এটা আনস্টেবল অ্যান্টিএনএটিক্স, ইজিটি করতে পাঠান। আর যদি পজিটিভ আসে তাহলে নন স্টেলিভেটেড হয়, সেই হিসেবে আমরা লো মলিকুলার ওয়েট অফ পেপার ইনডেক্স, 5 থেকে 7 দিন অ্যাকর্ডিং টু দ্য ওয়েট, বডি ওয়েট। আর স্টেলিভেশন যদি হয় তাহলে স্টেলিভেটেড এমন, সেক্ষেত্রে আমাদের থ্রোম্বোলাইসিস, মানে প্রথমে পিসিআই করতে হবে না, পিসিআই দেন থ্রোম্বোলাইসিস। যদি পিসিআই করার মতো সময় থাকে করলাম, মানে থ্রোম্বোলাইসিস করবো কি দিয়ে, টেনেক্টেপ্লেজ মেটাইলেস বা হচ্ছে স্টেপ্টোকাইনেস। সো এটা আমরা জানি, স্যার এটা জিজ্ঞাসা করে যে রোগী তুমি কি চিকিৎসা দিবা এখন, তাই না? একটা রোগী এমআই নিয়ে আসছে, কি কি চিকিৎসা দিবা? চিকিৎসার মধ্যে আমাদের বলতে হবে ইমিডিয়েট হসপিটালাইজেশন, বলতে সিসিউতে পাঠাতে হবে, হাই ফ্লো অক্সিজেন এন্ড কমপ্লিট বেড রেস্টে রাখতে হবে, প্রপটা পজিশনে রাখতে হবে, এটা লেখা নাই। আর অ্যাসপিরিন, অ্যান্টিপ্লাটিক দিতে হবে, অ্যান্টি ইসকেমিক ড্রাগ, ডিটিএন অ্যান্টি ইসকেমিক, বেটা ব্লকার দিব যেহেতু ফ্যান্টাস্টিক ফোরের মধ্যে চলে আসে যদি রোগীর কার্ডিয়াক ফেলিওর থাকে। বাট যদি পেশেন্টের ডায়াবেটিস থাকলে বেটা ব্লকার থাইরয়েড ডায়াবেটিস না দেওয়ার কথা। ব্যথা কমানোর জন্য মরফিন, অ্যান্টিএমিটিক্স। বাট রোগী যদি ইনফ্লুএমআই হয় তাহলে মরফিন বা প্যাথেরিন দিতে হবে। রিভারবেশন থেরাপি আমরা বলছি পিসিআই অথবা থ্রম্বোলাইসিস। আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো আপনি করবেন। আর কখন ক্রাইটেরিয়া ফর থ্রম্বোলাইসিস এটা জিজ্ঞাসা করে, রোগী যদি অ্যাকুট স্টেলিভিটেড এমআই উইথিন 12 ঘন্টার মধ্যে নিয়ে আসে এবং নিউ অনসেট অফ এলভিএভি থাকে তাও। আচ্ছা, হার্টের আর্টারি সাপ্লাইটা খুব ইম্পর্টেন্ট। আমি একটু আগে বললাম না যে ইনফ্লুএমআই যদি হয় তাহলে কোন আর্টারিতে ব্লক হয়। ইনফ্লুএমআই হলে বলে রাখি রাইট করোনারি আর্টারি ব্লক হয়, কারণ হার্টের ইনফ্লোর সার্ফেসটা মেনলি রাইট করোনারি আর্টারি থেকে আসে সাপ্লাই, মানে এই যে এটা সাপ্লাই হচ্ছে পিডিএ, পোস্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি। ঠিক আছে, তো পোস্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি দুই জায়গা থেকে আসতে পারে, মোস্টলি রাইট করোনারি আর্টারি থেকে আসে অথবা L6 লেফট সার্কামফ্লেক্স আর্টারি থেকে আসে। যদি রাইট করোনারি আর্টারি থেকে আসে তাহলে তাকে বলা হয় রাইট কার্ডিয়াক পুডোমিনাস, এটাই বেশি। আর যদি L6 থেকে আসে তাহলে লেফট কার্ডিয়াক পুডোমিনাস। আর হার্টের যে মেইন পোর্শন যেটা আছে সেটা মেনলি সাপ্লাই দেওয়া হচ্ছে এলএডি, লেফট ভেন্ট্রাল ডিসেন্ডিং, এবং মোস্ট কমনলি এই জায়গাটাই বেশি ব্লক হয়। আহ, তো এটা আর কি, এখানে ওভারঅল আর্টারি সাপ্লিমেন্টেশনের মতো দেওয়া আছে, একটু দেখে নেবেন কোথায় কোন আর্টারি সাপ্লাই দেয়। এটা লাগে না, সাপ্লাই ভাবে ধরে না, বাট একটু বেশি ভালো মতো জানতে চাইলে এটা ইম্পর্টেন্ট। আমি অলরেডি এটা বলেছি যে ইনফ্লুয়েন্স সার্ফেসে যেখান থেকে সাপ্লাই দেয় তার উপর ডিপেন্ড করে, কার্ডিয়াক ডোমিনেন্সে ডিপেন্ড করে। এটা একটু দেখবেন যে ইনফ্লুয়েমার জন্য, এই কারণে যেহেতু তার সিএস থেকে সাপ্লাই দেয়, সো আলটিমেটলি রাডিকালি নিয়ে আসে। আর এন্ট্রোসেপ্টালের জন্য এলইডি অপারেশন, ল্যাটারাল এমআই এর জন্য L6 টা মেনলি হয়। বাট ল্যাটারাল এমআই এর সাথেও ইনফিরিয়র এমআই থাকলে L6 হতে পারে যদি সেটা লেফট কার্ডিয়াক প্রেডোমিনেন্স থাকে। ঠিক আছে, আর সেক্ষেত্রে L6 ব্লক যদি হয় এবং লেফট কার্ডিয়াক প্রেডোমিনেন্স যদি হয়, তাহলে দেখা যায় যে রোগীর ইনফিরিয়র লিড ল্যাটারাল লিড দুই জায়গাতে চেঞ্জ আসবে। আর এক্সটেন্সিভ এন্ট্রির ক্ষেত্রে লেফট মেন করোনারি আর্টারি ব্লক হবে। এটা আমি এগুলো অলরেডি লিখে রাখছি, একটু সুযোগ পেলে দেখবেন, আদারওয়াইজ খুব একটা বেশি দেখার দরকার নেই। ইনফিরিয়র এমআই মোস্ট কমনলি পিডিএ অথবা মানে এলসিএক্স, এটা পোস্টার এমআই এর জন্য L6 টা মোস্ট কমনলি হয়। পোস্টার এমআই মানে আলটিমেটলি ইনফিরিয়র এমআই এর কথা ইন্ডিকেট করে। ঠিক আছে, মানে কোন জায়গা থেকে আসতেছে তার উপর ডিপেন্ড করতেছে। দেন একটা টপিক হচ্ছে ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। তো ভেন্ট্রিকুলার হাইপারট্রফি সামটাইম জিজ্ঞাসা করে। দেখেন এটা হচ্ছে হার্টের রাইট সাইড, এটা আমি যদি বলি রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম। সো এটা হচ্ছে রাইট সাইড, তাই না? রাইট সাইড, রাইট সাইডে যদি অনেক বেশি পরিমাণ আলটিমেটলি মাসেল বাল্ক বেশি হয়ে যায় তখন রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এদিকে কোন দিক থাকে V1, সো V1 এ পজিটিভ ডিফ্লেকশন অনেক বেশি হবে নরমালি, দ্যাটস ইট। সো টল আর ইনপিওর, এটা হচ্ছে মেইনলি প্যাথোলজিক্যাল ফাইন্ডিং, এই ফাইন্ডিংটা পাবেন। বাদ বাকি যেগুলো আছে এগুলো একটু দেখে নেবেন।
আর লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির ক্ষেত্রে দেখেন তাহলে কোন দিকে এবার, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হলে এই দিক বরাবর সবচেয়ে বেশি পরিমাণে হবে। সো আলটিমেটলি V5 V6 এ অনেক লম্বা লম্বা হচ্ছে ইয়ে থাকবে। তো কতটুকু ইউজুয়ালি বলা হয় যে V5 যদি 26-এর বেশি, আর হচ্ছে আপনার V6 এর কথা লেখা থাকার কথা, এটা তো মোটামুটি মানে 25-এর বেশি যদি থাকে, তাহলে ধরে নেওয়া হয় লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। বাট মোস্ট কমনলি যেটা আমরা ফলো করি যে S1 V1, এই যে V1 আছে না, দেখেন আমি দেখাই, এভিএল এটা V1 এর যে S, এটা হচ্ছে, সো এস, এস এর যে মান সেটা হচ্ছে S in V1 সাথে R in V5 V6। এটা দেখেন যেটা কয়টা ঘর আছে, 1 2 3 4। সো S in V1 আমি তাহলে চারটা হচ্ছে 20টা, আর এদিকে V5 অথবা V6 এর মধ্যে নেবেন 1 2 3 4 5 6 7, অনেকগুলা। আমি যদি ছয়টাও ধরি 30, এমনিতে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়ে যাচ্ছে, তাই না? আর লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির পরে যদি এরকম টিউব ইনভার্সন পান, দেখেন টিউব ইনভার্সন আছে, এই জায়গাটা দেখেন টিউব ইনভার্সন, এই যে টিউব ইনভার্সন এটা, তাহলে এটাকে বলে স্ট্রেন প্যাটার্ন। তো এই টিউব ইনভার্সন আর মায়োপিডাল ইনফেকশনের টিউব ইনভার্সনের মধ্যে একটা বেসিক পার্থক্য আছে। বেসিক পার্থক্যটা হচ্ছে মায়োপিডাল ইনফেকশনে যে টিউব ইনভার্সন থাকে সেটা হচ্ছে সিমেট্রিক্যাল থাকে, একবারে দুই দিকে সমান। আর এই টিউব ইনভার্সনে দেখেন এখানে যদি একটা দাগ দেন, একটু কম একটু বেশি। সো অ্যাসিমেট্রিক্যাল, অ্যাসিমেট্রিক্যাল টিউব ইনভার্সনকে স্ট্রেন প্যাটার্ন বলে। সো এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ স্ট্রেন বলা হয়। ঠিক আছে। আর লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হলে লেফট সাইড এক্সিস চলে যাবে, আর রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হলে রাইট সাইড এক্সিস চলে যাবে। কারণগুলো একটু জেনে নেবেন কোন কারণে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়। মোস্ট কমন হচ্ছে লং স্ট্যান্ডিং হাইপারটেনশন, অ্যাওর্টিক স্টেনোসিস, কোঅ্যাক্টেশন অফ অ্যাওর্টা এন্ড হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি। তো সো এটা আমরা এটা একটু মাথা মতো রাখতে হবে যে S in V1 আর R in V5 V6 এর মধ্যে যদি 35-এর বেশি হয় তাহলে আমরা বলবো এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। বাইভেন্ট্রিকুলার হাইপারট্রফির ক্ষেত্রে যেটা সহজে যদি বলি আমি, যে আপনি V1 এ 7-এর বেশি পাবেন, সাথে করে দেখেন টল R in V5 and V6, মানে 2 ডিগ্রি চেঞ্জ আছে, তখন বাইভেন্ট্রিকুলার হাইপারট্রফি হবে। এখানে ফাইন্ডিং গুলো অলরেডি দিয়ে আছে যে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ক্রাইটেরিয়া কি, তো অলরেডি আমি বলেছি। হ্যাঁ, কোন কোন কারণে হয়, সিস্টেমিক হাইপারটেনশন, হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি, কোঅ্যাক্টেশন অ্যাওর্টা এন্ড অ্যাওর্টিক স্টেনোসিস। আপনি প্রথমে এটা বলবেন, দেন এটা, দেন এটা, লাস্ট এটা। আর স্ট্রিং প্যাটার্নে বলা হয়েছে যে অলরেডি যদি এই যে টি ওয়েভ দেখেন, এই দেখেন আমি যদি মাঝ বরাবর কাটি, এদিকে বেশি এদিকে কম, এটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল। অ্যাসিমেট্রিক্যাল এসটি সেগমেন্ট ডিপ্রেশনকে আমরা যেটা বলি, সেটাই হচ্ছে আমাদের স্ট্রেন প্যাটার্ন। স্যাররা অনেক সময় বলে যে এলভিএইচ মানে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ স্ট্রেন। আর লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি স্ট্রেনের মেইন কজ যদি বলা হয় তাহলে হচ্ছে লং স্ট্যান্ডিং হাইপারটেনশন, দেন কোঅ্যাক্টেশন অফ অ্যাওর্টা এন্ড অ্যাওর্টিক স্টেনোসিস। এগুলো অলরেডি বলা শেষ লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। আচ্ছা, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হলে আপনি ক্লিনিক্যাল ফাইন্ডিং কি পাবেন? রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হার্টের একবারে সামনের দিকে থাকে, ঠিক আছে না? সেক্ষেত্রে আমরা লেফট প্যারাস্টার্ন হিপ পাওয়া যায় এবং ইপিগ্যাস্ট্রিক পালসেশন পাওয়া যায়। বাট এটা কিন্তু লিন থিন পেশেন্টের ক্ষেত্রে কমন নর্মালি পাবেন। আর হচ্ছে যাদের পালমোনারি থাকে তাদের ক্ষেত্রে হতে পারে পালমোনারি হাইপারটেনশন আর পালমোনারি স্টেনোসিস এর পেশেন্টের ক্ষেত্রে পাওয়া যায়। সেম কথা রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির ক্ষেত্রেও V1 এর ক্ষেত্রে যদি আপনি দেখেন এরকম প্যাটার্ন আছে যে টেস্টি সেগমেন্ট ডিপ্রেশন, তবে যে রাইট ভেন্ট্রিকুলার স্ট্রেন প্যাটার্ন। সো অ্যাকচুয়ালি এত দূর পর্যন্ত ইউজুয়ালি স্যাররা আসে না, ঠিক আছে? স্যাররা যেটা আসে যে আপনাকে আমি যদি বলি যে একটা ইসিজি দিবে, একটা ইসিজি নেবেন, ইসিজি নেওয়ার পর প্রথমে জিজ্ঞাসা করে যে ফাইন্ডিং বলো, এবং ফাইন্ডিং ও সবকিছু বলতে বলে, হার্টের দুই একজনকে হয়তো বলতে বলে, আপনি ইসিজির সুন্দর মতো বলবেন যে দিস ইজ এ 12 ফিট ইসিজি ট্রেসিং শোয়িং প্রেজেন্ট অফ পিওএ, হার্ট রেট এত, রিদম রেগুলার, যেটা মেইন ফাইন্ডিং সেটা বলার পর আপনি দাঁড়াবেন, দেন স্যাররা সাবসিকুয়েন্টলি জিজ্ঞেস করবে। ইনফ্রা এমআই হলে ইনফ্রা এমআই লাইনে কিছু কোশ্চেন করে, আর এন্টেরিয়র এমআই হলেও আলটিমেটলি দুইটার জন্য যেটা কমন, যেটা বলবে এখন তুমি রোগীকে কি করবা, মেডিসিন অর্ডার থাকলে কি করবা, মেডিসিন অর্ডার থাকলে যেটা করতে বলে যে রোগীকে অক্সিজেন দিয়ে অক্সিজেন সহ সিসিউতে পাঠাইতে হবে। Then হচ্ছে প্রপার পজিশনে কমপ্লিট বেড রেস্ট দিতে হবে, এবং তাকে সময়ের উপর ডিপেন্ড করে চিকিৎসা, যদি পিসিআই সেটিং থাকে পিসিআই তে পাঠাবো, আদারস করবো যদি পেশেন্ট রোগী হচ্ছে 12 ঘন্টার আগে আসে এবং এলিভেটেড এমআই থাকে। থ্রম্বোলাইসিস এর ক্ষেত্রে কি কি দিয়ে থ্রম্বোলাইসিস করা যায় এটা জিজ্ঞেস করবে। অ্যান্ড ডিসচার্জের সময় রোগীকে কোন কোন ওষুধ দিয়ে আমি পাঠাবো, তাকে কি কি অ্যাডভাইস দেবো, তার প্রাইমারি প্রিভেনশন কি হবে, সেকেন্ডারি প্রিভেনশন কি হবে। আমি অলরেডি কার্ডিওলজি ক্লাস এগুলো আলোচনা করেছি, তো এখন বলছি না। আর লাস্টে যেটা সেটা হচ্ছে কমপ্লিকেশন হবে, মাস্ট মাস্ট কমপ্লিকেশন হবে, তো কি কি অ্যারিথমিয়া হয়, হোয়াট আর দ্য কমন অ্যারিথমিয়াস অফার আফটার এমআই, ঠিক আছে? যেগুলো আমি বলেছি। এবং সবচেয়ে ডেঞ্জারাসটা কি, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, এটাতে ইউজুয়ালি রোগীরা মারা যায়। আর হচ্ছে লেট কমপ্লিকেশনের ভিতরে ভিএসডি আছে, প্যাপিলারি মাসেল নেক্রোসিস, এগুলো আছে। বলবো যে একটা রোগী আসছে
অ্যাকুট মাইগ্রেন ইনফেকশন নিয়ে তার কিছুদিন পর হার্টের মধ্যে একটা মারমার পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এটাই হতে পারে সেটা প্যানসিস্টিক মারমার, মানে মাইটাল রিগারজিটেশনের মারমার বলতে পারে। ঠিক আছে, এমআরআই মারমার। তো কি কারণে হলো, হয়তো প্যাপিলারি ভালভ ছিঁড়ে গেছে, সেখান থেকে মাইটাল রিগারজিটেশন ডেভেলপ করছে। তো এইভাবে কোশ্চেন গুলো ইউজুয়ালি সলভ করে দেন। চিকিৎসা জানতে চাইতে পারে, চিকিৎসার মডালিটি জানতে চাইতে পারে। এর বাইরে এখান থেকে ওইভাবে আর কোনো কোশ্চেন করে না। সো এটা হচ্ছে ইসিজি নিয়ে। ইসিজি নিয়ে আপনাকে যদি জিজ্ঞাসা করে, ওই আলটিমেটলি আমাদের যে দুইটা ইসিজি থাকে আমি যদি বলি, একটা হচ্ছে এমআই থেকে দিবে। এমআই এর মধ্যে একটা ইনফিরিয়র এটা মোস্ট কমন, একটা হচ্ছে অ্যান্টেরিয়র। অ্যান্টেরিয়র এমআই এর সাথে যেগুলো আছে অ্যান্টেরিয়র বা অ্যান্টেরোসেপ্টাল, তো খুব কমই থাকে। এই হচ্ছে অ্যান্ট্রোল্যাটারাল বা হাই ল্যাটারাল, যেটা অ্যান্ট্রোল্যাটারাল বা হচ্ছে এক্সটেন্সিভ অ্যান্ট্রো, এগুলো থাকে usually। খুব জিজ্ঞাসা করলে এখানে কোন আর্টারি ব্লক হয়ে আসছে, আর এখানে মেইনলি যেটা ব্লক হয় এদের এলসিএক্স অথবা এলএডি। এলএডি মোস্ট কমন জিজ্ঞাসা যদি করে। আর একটা হচ্ছে কি যেন, একটা হচ্ছে অ্যারিথমিয়া। অ্যারিথমিয়ার ভিতরে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন দিবে, আর কোনো কিছু দেওয়ার কথা না। এসভিটি বা ভিটি নিয়ে জিজ্ঞাসা করলে করতে পারে। ঠিক আছে, এরকম হার্ট ব্লকের এসিজি ইউজুয়ালি, তাই না, আমি হার্ট ব্লকে এটা নিয়ে আসি নাই। হার্ট ব্লকের ক্ষেত্রে পি সেগমেন্ট, ঠিক আছে, একটু বলে রাখি। হার্ট ব্লকের এসিজি ওকে সময়ের মধ্যে করে বলে দিতেছে। ছিল সেকশন, আচ্ছা দেখি section। আচ্ছা দেখেন, তো হার্ট ব্লকের ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লকে যেটা হয় যে পিয়ার সেগমেন্টটা পারসিস্টেন্টলি প্রলং থাকে, মানে প্রলং বাট পারসিস্টেন্ট প্রলং। এই যে প্রলং পারসিস্টেন্ট, এই যে পিয়ার সেগমেন্টটা দেখছেন না, এটা হচ্ছে পারসিস্টেন্ট প্রলং থাকে। যতটুকু থাকার কথা ইউজুয়ালি 200 মাইক্রোসেকেন্ডের বেশি থাকে, হ্যাঁ, 200 মাইক্রোসেকেন্ডের বেশি, এবং কোনো প্রকার চিকিৎসা দরকার নেই। অনেক মানুষের ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক আছে। আর এটা হচ্ছে থার্ড ডিগ্রি হার্ট ব্লক। থার্ড ডিগ্রি হার্ট ব্লক ক্ষেত্রে মাথার মধ্যে রাখবেন, যেটা কোনো সিনক্রনি মেনটেন করে না। পিপি ইন্টারভ্যাল রেগুলার, আর আর ইন্টারভ্যাল রেগুলার। আর আর রেগুলার থাকবে, আর হচ্ছে পিপি রেগুলার থাকবে, বাট দেয়ার ইজ নো অ্যাসোসিয়েশন বিটুইন আর এন্ড পি। এটাকে বলা হচ্ছে থার্ড ডিগ্রি হার্ট ব্লক। আরটা হচ্ছে মুভিস টাইপ 1 এন্ড মুভিস টাইপ 2। ঠিক আছে, মুভিস টাইপ 1 যেটা, যে প্রথম পিয়ার নর্মাল, তারপর একটা বাড়বে, মানে প্রোগ্রেসিভলি লেন্থেনিং অফ দ্য পিয়ার ইন্টারভেল ফলোড বাই ড্রপ ইট। এখানে বললাম যে সবগুলাই, মানে পিয়ার ইন্টারভেল প্রলং 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 প্রলং, সবগুলো প্রলং, কোনো ড্রপ। এখানে প্রথমটাতে যদি 200 হয়, তারপরটা 220, তারপর 230, মানে মাইক্রো সেকেন্ডের কথা বলছি, 240, হঠাৎ করে একটা ড্রপ বিট। এটা হচ্ছে মুভি স্টেপ 1। আর মুভি স্টেপ 2 কে পিয়ার ইন্টারভেল নর্মাল, হুট করে দেখবেন একটা বিট নাই, এটা খুবই খারাপ, এটা সবচেয়ে ডেঞ্জারাস। ঠিক আছে, আর দেখলে তো অলওয়েজ ডেঞ্জারাস, বাট এই দুইটা আলাদা করে একটু ঝামেলা। তো এটাকে বলছে মুভি স্টেপ। আমি যদি এক কথায় বলি যে প্রলং পিয়ার ইন্টারভেল, দেন প্রোগ্রেসিভ লেন্থেনিং অফ পিয়ার ইন্টারভেল। আর এখানে হচ্ছে পিপি ইন্টারভেল ইজ রেগুলার, আর আর ইজ রেগুলার, এন্ড পি এন্ড আর এর মধ্যে কোনো প্রকার সিনক্রনি নেই। এটাকে বলা হচ্ছে এই ব্লক। ঠিক আছে, সো এটুকুই। এর বাইরে আসলে কোনোভাবে কোনো কোশ্চেন্স করার কোনো জায়গা নাই ইসিজি, ইসিজি থেকে। ঠিক আছে, মানে ফাইনাল ব্লকের জন্য। ঠিক আছে তাহলে, ওকে।